আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি সেনাদের ড্রোন প্রশিক্ষণ দেওয়ার সময় হিজবুল্লাহর হামলায় মার্কিন নাগরিক আহত। হিজবুল্লাহ সহ প্রতিরোধ অক্ষকে সমর্থন দেওয়ার ঘোষণা দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। গাজার মাটিতে অব্যাহত রয়েছে ইসরায়েলি বর্বরতা। কম্পিউটার গেমের মতো নির্বিচারে গুলি চালাচ্ছে ইহুদি সেনারা। ওখানে লুকিয়ে ছিল বদমাইশ শয়তান। গাজার হামলার পক্ষে এবার সাফাই গেয়ে বলছে ইহুদি বাহিনী। ইসরায়েলি হামলা আলোচনার পথকে বাধাগ্রস্ত করছে বলছে হামাস। রাশিয়ায় পা রাখলেন মোদি, সাথে সাথে ইউক্রেনের হাসপাতাল উড়িয়ে দিল মস্কো। মোদিকে ধুয়ে দিলেন জেলেন্সকি। মোদি পুতিন কোলাকুলি দেখে হিংসায় ফেটে পড়েছে যুক্তরাষ্ট্র। আমরা খুব কষ্ট পেয়েছি বলছেন ম্যাথিউ মিলার। ফোনে নয়, হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতে চান ইমরান খান। ইমরানের আবেদন খারিজ করে দিল আদালত। এবং সর্বশেষে ইগো সমস্যার কারণে নির্বাচন থেকে সরবেন না বুড়ো বাইডেন। নির্বাচন থেকে বাইডেনকে সরাতে পথ খুঁজছেন ডোনাররা। আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এক ইসরায়েলি সেনা সদস্য একটি অপারেশনে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করে বলেছেন, এটি একটি কম্পিউটার গেমের মতো অনুভূত হয়েছিল। গোলার আঘাতে একের পর এক বিল্ডিং মাটিতে গুড়িয়ে যায় এবং অনুভূতি হল, বাহ, কি উন্মাদনা, কি মজা। আরও এক সেনা সদস্য মেশিনগান, ট্যাঙ্ক এবং মর্টার দিয়ে গুলি চালানোর সময় গুলি চালানোকে খুবই অনিয়ন্ত্রিত হিসেবে বর্ণনা করেছেন। ওই দুই সেনা সদস্যদের একজন বলেছিলেন যে ইসরায়েলি সৈন্যদের থেকে অনিয়ন্ত্রিত গুলি গাজায় থাকাকালীন তারা সবচেয়ে বড় বিপদ অনুভব করেছে। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলা চলমান আলোচনায় কোনো সহায়তা করছে না বলে মন্তব্য করেছে হামাস। একই সঙ্গে নেতানিয়াহুকে আলোচনায় বাধা সৃষ্টি করার জন্য অভিযুক্ত করেছে সশস্ত্র গোষ্ঠীটি। হামাস প্রধান ইসমাইল হানিয়া সতর্ক করে দিয়ে বলেন, গাজায় যা ঘটছে তার বিপর্যয়কর পরিণতি আলোচনার প্রক্রিয়াকে পুনরায় নতুন করে শুরু করার জায়গায় নিয়ে যেতে পারে। নেতানিয়াহু এবং তার সেনাবাহিনী এই পথের পতনের সম্পূর্ণ দায়ভার বহন করবে। ইসরায়েলি সামরিক বাহিনীর সম্প্রসারণমূলক কর্মকাণ্ডের বিষয়ে মধ্যস্থতাকারী কাতার এবং মিসরের সাথে জরুরি যোগাযোগ করেছেন ইসমাইল হানিয়া। ইসরায়েলি বাহিনী গাজার আশপাশের এলাকাগুলোর বাসিন্দাদের আবারও উচ্ছেদের আদেশ জারি করেছে। এর ফলে হাজার হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হচ্ছেন, যাদের মধ্যে অনেককে আবার একাধিকবার এক স্থান থেকে অন্য স্থানে সরে যেতে বাধ্য করা হয়েছে। চুক্তিতে পৌঁছানোর সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করার জন্য ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার এই প্রচেষ্টা চালানো হচ্ছে। ইসরায়েলি বাহিনী ইতোমধ্যেই বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আবাসন হিসেবে ব্যবহৃত তাঁবুতেও হামলা চালিয়েছে। অন্যদিকে গাজার নুসেইরাত এলাকার একটি বিদ্যালয়ে হামলা চালানোর পক্ষে সাফাই গাইছে ইসরায়েল বাহিনী। তারা দাবি করছে, বিদ্যালয়ের আড়ালের বেশ কয়েকজন সন্ত্রাসী সক্রিয় ছিল, যাদের ওপর হামলা চালানো হয়েছে। ইসরায়েলের বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়, সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং সুনির্দিষ্ট অস্ত্র ব্যবহার করে আইএফ বেশ কয়েকজন সন্ত্রাসীর ওপর আঘাত হেনেছে, যারা নুসেইরাত এলাকার একটি বিদ্যালয়ের অবকাঠামো ব্যবহার করে সেটির আড়ালে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, হামাস ও ইসলামিক জিহাদ ধারাবাহিকভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার জন্য তারা বেসামরিক অবকাঠামোর আড়ালে এবং জনগণকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে। এদিকে লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনীকে ড্রোন চালানোর প্রশিক্ষণ দিচ্ছিলেন এক মার্কিন নাগরিক। হিজবুল্লাহর হামলায় এই মার্কিন নাগরিক গুরুতর আহত হয়েছেন। আল জাজিরার খবর অনুসারে ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলায় এক মার্কিন নাগরিক আহত হয়েছেন। তিনি ইসরায়েলি রিজার্ভদের ড্রোন ব্যবহার শেখাচ্ছিলেন বলে জানা গেছে। সিবিএস নিউজের খবরে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এক মার্কিন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন, তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি। অন্যদিকে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আসন্ন প্রশাসন পশ্চিম এশিয়া জুড়ে থাকা প্রতিরোধ অক্ষকে আন্তরিক সমর্থন দেবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের মূলনীতি অনুসারেই তিনি প্রতিরোধ অক্ষকে সব ধরনের সমর্থন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহকে দেয়া বার্তায় পেজেশকিয়ান এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সংস্কারপন্থী হিসেবে পরিচিত পেজেশকিয়ান আগেই ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি রাষ্ট্রীয় যেসব মূলনীতিকে প্রাধান্য দেন তিনি তার বিরোধিতা করবেন না। পেজেশকিয়ান এটাও উল্লেখ করেছেন, সব সময় প্রতিরোধ অক্ষ এবং ইহুদিবাদী আগ্রাসনের বিরুদ্ধে তার সরকারের পূর্ণ সমর্থন থাকবে। ইসরায়েলের যুদ্ধংদেহী মনোভাব ও অপরাধমূলক নীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন পেজেশকিয়ান। ফিলিস্তিনি জনগণের প্রতি পূর্ণ সমর্থন দেয়ার কথাও জানিয়েছেন তিনি।
এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি শিশু হাসপাতাল সহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে হাসপাতালের চিকিৎসক ও ৩ জন সহ মোট ৫০ জন নিহত হয়েছে। এটি ইউক্রেনের বড় শিশু হাসপাতালগুলোর মধ্যে, সেখানে শিশুদের ক্যান্সার চিকিৎসার পাশাপাশি অঙ্গ প্রতিস্থাপন করা হয়। হামলার জন্য রাশিয়াকে দুষছে ইউক্রেন, তবে অভিযোগ অস্বীকার করে রাশিয়া। মস্কো বলেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের টুকরা তাদের নিজেদের স্থাপনাতেই আঘাত হেনেছে। প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শুরুর পরে প্রথমবার বন্ধু রাশিয়ায় পা রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই কূটনৈতিক সহযোগী ভারতকে কড়া বার্তা দিল আমেরিকা। সে দেশের তরফে সাফ জানিয়ে দেয়া হল ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব নিয়ে তারা উদ্বিগ্ন। এছাড়াও আমেরিকার দাবি দ্বিপাক্ষিক বৈঠকে মোদী যেন রাশিয়াকে মনে করিয়ে দেন জাতিসংঘের সনদ মেনেই ইউক্রেন যুদ্ধের সমাধান হওয়া উচিত। রাশিয়ার সঙ্গে যে সমস্ত দেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে প্রত্যেকের কাছেই আমরা একই অনুরোধ করি। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করেছেন ইউক্রেনের বোকা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মোদী যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন সেই দিনই ইউক্রেনে রুশ হামলায় অন্তত ৫০ জন নিহত হয়। এ নিয়ে মোদীকে এক হাত নেন জেলেনস্কি। মস্কোতে মোদীর এই সফরকে শান্তি প্রচেষ্টার জন্য ব্যাপক হতাশা এবং বিধ্বংসীকর করে বলে উল্লেখ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। জেলেনস্কি বলেন, এটা অনেক হতাশা ও বিধ্বংসীকর যে এমন দিনে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের নেতা এবং বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর অপরাধীর সঙ্গে কোলাকুলি করছেন। তবে কিয়েভে রুশ হামলা নিয়ে কোনো মন্তব্য করেননি মোদী এবং ভারত ও রাশিয়ার মধ্যে যে সম্পর্ক তার প্রশংসা করেছেন। এদিকে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বুড়ো সাধু জো বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টির মূল অর্থদাতা তথা ডোনারদের অনেকেই তাকে আসন্ন নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরিয়ে দেওয়ার পথ খুঁজছেন। সাম্প্রতিক সময়ে রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রথম নির্বাচনী বিতর্কে হারার পর থেকে বাইডেনের সমর্থকেরা তাঁর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। আর অনেকে বিশ্বাস করেন বুড়ো বাইডেনের তাড়াতাড়ি বাদ পড়া আরও ভালো। এছাড়াও জো বাইডেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করবেন না, এমনটাই মনে করছেন তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, বাইডেন প্রেসিডেন্ট এবং দলের জ্যেষ্ঠ নেতা হিসেবে ডেমোক্রেটিক পার্টিতে বেশ শক্তিশালী। তার ভক্ত অনুসারী এবং প্রতিনিধিদেরও অভাব নেই, তাই তাকে সরানো অসম্ভব। এমনকি সংবিধানের ২৫ নম্বর ধারাও কোনো কাজে আসবে না। তবে বাইডেনের ইগো সমস্যা রয়েছে এবং তিনি ট্রাম্পের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যই নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে এসব সমালোচনায় কান দিচ্ছেন না বুড়ো বাইডেন। তিনি বলেছেন, আমি নির্বাচন করবই, আর আমাকে কেউ সরাতে পারবে না। অন্যদিকে যুক্তরাজ্যে বসবাসরত ২ ছেলে সুলাইমান ঈসা ও কাসিমের সঙ্গে হোয়াটসঅ্যাপে সপ্তাহে একবার কথা বলার জন্য আবেদন করেছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে রাওয়ালপিন্ডির একটি আদালত তার এই আবেদন খারিজ করে দিয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, ইমরান খান ও তার প্রথম স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের ২ ছেলে লন্ডনে তাদের মায়ের সঙ্গে থাকেন। ইমরান খান গত বছরের সেপ্টেম্বর থেকে কারাগারে রয়েছেন। আদালত তাকে মাসে ২ বার সন্তানদের সঙ্গে টেলিফোনে কথা বলার অনুমতি দিয়েছিল। ইমরান খান বর্তমানে পাঞ্জাবের আদিয়ালা কারাগারে আছেন। কিছুদিন আগে তিনি কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন যাতে তিনি হোয়াটসঅ্যাপ ব্যবহারের মাধ্যমে সপ্তাহে একবার সন্তানদের সঙ্গে কথা বলতে পারেন। তবে কারা কর্তৃপক্ষ এই আবেদন নাকচ করে দেয় এবং জানায় আদালত শুধুমাত্র টেলিফোন ব্যবহারের অনুমতি দিয়েছে। আদালতের নির্দেশের বাইরে গিয়ে কোনো আবেদন মঞ্জুর করার এখতিয়ার তাদের নেই। এরপর ইমরান খান রাওয়ালপিন্ডির সন্ত্রাসবাদ বিরোধী আদালতে আপিল করেন, কিন্তু আদালত কারা কর্তৃপক্ষের সিদ্ধান্তই বহাল রাখে।